সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শুল্ক নিয়ে 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমাতে বাড়ানো হবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি। ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো। শুধু পণ্যের উপরই আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। আগস্টে ভাঙচুর হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 84 জন আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত। নারী এবং অসুস্থ বিবেচনায় 9 জনের জামিন। তারা এখন অনেকে পলাতক, তারপরেও আমরা তারা ব্যক্তিগতভাবে তাদের কারোর উপরে আমাদের কোনো আক্রোশ আমরা করছি না, বরঞ্চ আমরা মামলা করে আইনের পথে তাদের আমরা শাস্তি চাচ্ছি। জুনে আইএমএফ এর ঋণের 2 কিস্তি একসঙ্গে পেতে আশাবাদী সরকার। পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজস্ব বাড়ানো এবং ভর্তুকি কমানো। নায়কের ভূমিকায় নতুন রেকর্ড গড়লেন প্রবাসীরা। 1 মাসে পাঠালেন $329 কোটি। 40 দেশের ইনভেস্টর নিয়ে কাল শুরু বিনিয়োগ সম্মেলন। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক সব সংস্থার সহযোগিতা নেবে দুদক। দুর্নীতির অভিযোগ এড়াতে না পারায় পদত্যাগ করেন টিউলিপ, মন্তব্য চেয়ারম্যানের। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: গাজায় রক্ত পিপাসু ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও 46 ফিলিস্তিনির মৃত্যু। 15 স্বাস্থ্যকর্মীকে হত্যার দায় স্বীকার আইডিএফের। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাতের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপ বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর-এ পৃথক চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। চিঠিতে 3 মাসের জন্য সিদ্ধান্ত স্থগিত চাইবে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা জানান, সংকট উত্তরণে যুক্তরাষ্ট্রের পণ্য এবং সেবা আমদানি বাড়ানোর উদ্যোগ নেবে সরকার। দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মার্কিন বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য বাড়তি 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 9 এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বর্ধিত শুল্ক আরোপের সিদ্ধান্তে তৈরি হয়েছে দুশ্চিন্তা। করণীয় ঠিক করতে রোববার সচিবালয়ে নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর জানানো হয় 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা। 2টা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। আমাদের তরফ থেকে কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলা হচ্ছে। বাড়তি শুল্ক মোকাবেলায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির দিকে জোর দেবে সরকার। এক্ষেত্রে শুধু পণ্যই নয়, আনা হবে সেবাও। তবে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আর সুযোগ নেই বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। শুধু পণ্যের উপরই আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। এর একটা বোঝাপড়া হতে হবে। আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি। এর থেকে আর কমানো যাবে না। এখানে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনার মধ্যে আমরা একমত হয়েছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। উদ্যোক্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে উদ্যোগ দরকার, তা না হলে তৈরি হবে সংকট। বাংলাদেশ থেকে অনেক সময় মনে করা হয় যে গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, এটা ঠিক তা না। There are other products also যেগুলো সম্পর্কে আপনারা জানেন। যে দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটিগুলো বের করা, এবং আমরা খুবই উৎসাহিত হয়েছে আজকে মাননীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6.2 বিলিয়ন। বড় ঘাটতি কমানোর পাশাপাশি দূর করতে হবে অশুল্ক বাধাও।
রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় আইনজীবীদের মারধর এবং হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক 84 জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর সহ 8 নারী আইনজীবী। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন আজ এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন 115 জন। সেই জামিনের মেয়াদ শেষে রবিবার সকালে 93 জন আদালতে আত্মসমর্পণ করে আবেদন জানান জামিনের। শুনানিতে আসামিপক্ষ থেকে বলা হয় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন, জামিন দিলে পলাতক হবেন না। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। আদালত তাদের আবেদন নাকচ করে 84 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে বয়স বিবেচনায় জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও 8 নারী কৌশলী। আমরা মনে করি দেশে একটা ন্যায় বিচারের একটা প্রবাহ চলছে। দেশে মানুষ ন্যায় বিচারের জন্য এখন সবাই উন্মুখ এবং সবাই আদালতে শরণাপন্ন হচ্ছে। তদ্রূপ আমরাও তারা এখন অনেকে পলাতক, তারপরেও আমরা তারা ব্যক্তিগতভাবে কারোর উপরে আমাদের কোনো আক্রোশ আমরা করছি না, বরঞ্চ আমরা মামলা করে আইনের পথে তাদের আমরা শাস্তি চাচ্ছি। এদিকে এভাবে আইনজীবীদের কারাগারে পাঠানোর আদেশ ন্যায়সঙ্গত হয়নি বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবীরা। এখানে 302 নেই, মার্ডার কেস নেই, এখানে শুধু 326 আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিতে প্রাথমিক 326 দ্বারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা চেয়েছিলাম বেইল, হয়তো মহানগর দায়রা জজ সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। আমরা সুপ্রিম কোর্টে যে তা আশা করি যে তাদের বেইল পাবো, ন্যায় বিচার পাবো। বিএনপিপন্থী আইনজীবীরা নারী আইনজীবীদের এভাবে জামিন দেয় ক্ষোভ প্রকাশ করেন। বলেন আদালতের এমন বিবেচনায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি। 17 বছরের যে এদের নির্যাতন, তখন তারা মহিলা চিন্তা করে না, আমরা মহিলা আইনজীবী চিন্তা করে না। তখন সব ছেলে আইনজীবীরাই আমাদের গায়ে হাতে লাঠি ছিল। কোনো মহিলা বিবেচনা করে না, আমাদেরকে মারছে, এইভাবে তারা মারছে। আমরা চাইতে পাশ থেকে যদি অভ্যুত্থান না হতো আমরা কেউ বাঁচতে পারতাম না। আমরা মহিলা ছিল। এই যে জামিন দেওয়ার যে একটা রীতি, যে মহিলা বিবেচনায়, তাদেরকে কিন্তু মহিলা বিবেচনা, কিন্তু সন্ত্রাসী কার্যক্রমের যে অংশ সেটি কিন্তু আদালত বিবেচনা করলো না। আইনজীবীদের জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে যারা গুমের তদন্ত করতে গিয়েছিল তাদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান বিচার বানচালে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। বলেন চলতি মাসেই ট্রাইব্যুনালে জমা দেয়া হবে 2 মামলার অভিযোগপত্র। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি নৃশংসতা চালানো হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে। যাত্রাবাড়ি এলাকায় চালানো গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে জমা পড়ে 38টি অভিযোগ, যার একটি ইমাম হোসেন তাইম হত্যা। আগামী 15 জুন মামলাটির প্রতিবেদন জমা দিতে বলেছে ট্রাইব্যুনাল। একই সাথে ফার্মগেটে নাফিস হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী 6 জুলাইয়ের মধ্যে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন বিচার প্রক্রিয়া নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। জানান স্ক্যান্ডাল ছড়িয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না। সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন। বিচার কাজের গতি বাড়াতে দ্রুতই দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার কথা বলছেন
চিফ প্রসিকিউটর। একটা বিষয় আমরা মনে করি যে ট্রাইব্যুনাল একটা অবশ্যই যথেষ্ট নয়, এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত এবং সরকারও সেই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করেছেন। খুব সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদ করছি। এদিন পৃথক দুই আবেদনে সাভারের ইয়ামিন হত্যা এবং চাংখারপুলে আনাস হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $239 কোটি ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে এখনও বাধা রাজস্ব আদায় পরিস্থিতি এবং মন্দ ঋণ। আর এই নিয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে প্রশ্ন তুলেছে ঋণদাতা সংস্থাটির সফররত প্রতিনিধিরা। তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল বলে মনে করে IMF। এই জন্য আগামী জুনে 2 কিস্তির ঋণের অর্থ ছাড় নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে সন্তুষ্ট IMF। আর্থিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশকে $470 কোটি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে 3 দফায় $231 কোটি ছাড়ও করেছে। এক্ষেত্রে শর্ত ছিল রাজস্ব আদায় বৃদ্ধি, মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেয়া, ভর্তুকি ও মন্দ ঋণের হার কমানো। এর মধ্যে কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকায় বৈঠকে উদ্বেগ জানিয়েছে সফররত IMF প্রতিনিধি দল। পাশাপাশি মন্দ ঋণের হার কমানো ও ব্যাংক খাতের শৃঙ্খলা নিয়েও জানতে চেয়েছে IMF। কিভাবে খারাপ লোনগুলো কিভাবে করবে, অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি, ওগুলি নিয়ে কথা হবে। গোটা ব্যাংকিং সেক্টরের সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা, রিফন্ড আদায়, আর এদিকে NBR এর আমরা ট্যাক্স GDP রেশিও বাড়াবো, কি করে কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ। শর্ত পূরণ নিয়ে উৎকণ্ঠা থাকলেও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলে মনে করে IMF। দাতা সংস্থাটির এই সন্তুষ্টির কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে আশাবাদী সরকার। বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে। আশাবাদী ওরা বলছে আমরা দেখবো, যাওয়ার পর তো আমি এপ্রিলে যাব, রিভিউর উপরেই তাদের রেকমেন্ডেশন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের বাস্তবতা বিবেচনা করে IMF এর শর্ত পূরণে কাজ করছে সরকার। ব্যাংক রেজুলেশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। IMF এরও কিছু শর্ত দেয়া হয়, যেগুলো কিছু আমরা মানতে পারি, কিছু আমরা মনে করি যে আমরা হয়তো না মানলেও চলে। সে প্রেক্ষিতেই গতবার কিন্তু আমরা অর্থের কথা বলিনি, এবার ওরা আসছে, কথা বলা হচ্ছে। যদি আমরা দেখি যে আমাদের অর্থ ছাড়ের কিছু প্রয়োজন আছে, আমরা বলবো। বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা প্রতিবেদন নিয়ে আগামী মে-জুনে বৈঠক করে ঋণের 2 কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত জানাবে IMF। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নতুন উচ্চতায় প্রবাসী আয়। $329 কোটি মাইলফলক পার করেছে রেমিটান্স। মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট $329 কোটি, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 65% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান এবং ঈদের মাস হওয়ায় প্রবাসী আয় বেড়েছে। এছাড়া পট পরিবর্তনের পর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক। সংকটে অর্থনীতি সচল রাখতে দেশের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই বাড়ছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা প্রতি মাসে গড়ে $250 কোটি দেশে পাঠালেও সব রেকর্ড ভেঙেছে গেল মাসে। মার্চে রেমিটেন্স এসেছে $329 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 65% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উদ্বুদ্ধ করতে পেরেছেন তারা। আগেও দেশে টাকা পাঠাতো, কিন্তু সে টাকা পাঠাতো প্রপার চ্যানেলে না। এখন তারা কিছুটা দেশপ্রেম তাদের উদ্বুদ্ধ হয়েই তারা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছে। তারা চাচ্ছে যে তাদের পাঠানো টাকাটা তারা শুধুমাত্র তার পরিবার না,
রাষ্ট্রও যাতে উপকৃত হয়। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে দেশে রেমিটেন্স এসেছে $2178 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 28% বেশি। সে সময় দেশে রেমিটেন্স আসে $1707 কোটি। এখন থেকে মাসে $3 বিলিয়ন ভিত্তি ধরেই এগিয়ে যেতে চাই বাংলাদেশ ব্যাংক। এজন্য দূতাবাস এবং বাণিজ্যিক ব্যাংকের সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করে নিয়ন্ত্রক সংস্থা। 3 বিলিয়নের নিচে আর নয়, এরকম স্লোগানে যদি আমরা আগাতে চাই তবে এই 4টা গ্রুপের কম্বাইন্ড এফোর্ট দরকার। কেন্দ্রীয় ব্যাংক তো অবশ্যই, আমাদের বিদেশি দূতাবাসগুলো, কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংকগুলো যারা বিদেশে বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের সাথে একসাথে কাজ করে, এবং মিডিয়া। ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠালে তা দিয়ে জমি কেনা সহ কোনো স্থায়ী সম্পত্তি গড়ে তুলতে পারবে না প্রবাসীরা। পরিবারের মাধ্যমে প্রবাসীদের বিষয়টি বোঝানো হচ্ছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। হুন্ডির মাধ্যমে যে টাকা দেশে পাঠাবেন সে টাকা কোনো কনস্ট্রাকটিভ কাজে ইউজ করতে পারবেন না। আপনি টাকা পাঠাবে তা দিয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, খাওয়া দাওয়া, কাপড় চোপড়ের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু স্থাবর কোনো সম্পত্তি যদি গড়তে চান সেটার জন্য অবশ্যই আপনার ব্যাংকিং চ্যানেলে টাকা থাকতে হবে। হুন্ডি বন্ধে প্রবাসীদের সচেতন করার পাশাপাশি সমন্বিত উদ্যোগ দরকার বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের একার পক্ষে সম্ভব না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 9 দিনের ছুটি শেষে পুরনো কর্মচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে ঢাকা। যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলেন, বাস, ট্রেন, লঞ্চে করে ফিরছেন তারা। সকালে কমলাপুর স্টেশনে সেসব ট্রেন পৌঁছায়, সবগুলোতেই ছিল অতিরিক্ত যাত্রী চাপ। আবার জরুরি কাজে যারা ঢাকা ঈদ করেছেন তাদের অনেকেই এখন ছুটছেন গ্রামের বাড়ি। তবে রাজধানীর বাস কাউন্টারগুলোতে তেমন চাপ দেখা যায়নি। প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে নগরবাসী। সকাল থেকেই ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্টেশনে নেমেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। ছুটির পর প্রথম কর্মদিবস। সকাল সকাল ঢাকায় পৌঁছে ধরতে হবে অফিস, তাই তো রাতেই অনেকে চেপে বসেন ট্রেনে। ফলে যাত্রী চাপ ছিল অন্য দিনের চেয়ে বেশি। উপভোগ তো অবশ্যই করেছি, অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছি, অবশ্যই অনেক এনজয় হয়েছে, অনেক ভালো লেগেছে। এবার লোকাল ট্রেনগুলা, আন্তনগর ট্রেনগুলা সব নির্বিঘ্নে সুন্দরভাবে আমরা যাতায়াত করেছি। এবার একটু সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে এই যাত্রাটা সফল হয়েছে। মোটামুটি ভালোই ছিল, ট্রেনে গেছি, ট্রেনে আসছি। অনেক ভালো প্রোটেকশন ছিল, যে টিকিট ছাড়া এলাও না, খুবই রিল্যাক্সে যেতে পারছি। সরকারি ছুটি শেষ হলেও নতুন করে ঢাকা ছাড়ছেন অনেকেই, তাই সকলের ট্রেন যাত্রা আরামদায়ক করতে নিজেদের প্রচেষ্টার কথা জানান কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। সকল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। এখন গতকালকে এবং আজকে এই 2 দিন আমরা বুড়িমারি এবং রংপুর এই 2টা ট্রেনে লেট পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো শিডিউল বিপর্যয় নাই। ট্রেনে যাত্রী চাপ থাকলেও বাসে ছিল উল্টো চিত্র। ফলে অনেকটা বসে বসেই সময় পার করছেন বাস কাউন্টারের কর্মীরা। ভোরে সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। আগের মতো ভিড় না হলেও নৌপথেও ছিল যাত্রী চাপ। শান্তিভাবে গেছি, শান্তিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিয়েছে। যাওয়ার সময় খুব ভালোভাবেই গেছি, আসছিও খুব ভালোভাবে। আগে থেকে আইনশৃঙ্খলার বাহিনীগুলো খুব ভালো হয়েছে। চাপ কম থাকায় এবার আরামদায়ক ভ্রমণের কথা জানান যাত্রীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় আসামি শেখ হাসিনা এবং তার পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সব সংস্থার সহযোগিতা নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করতে না পারার কারণে টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়েছে। তাকে দেশে এসে মামলা মোকাবেলার আহ্বানও জানান দুদক প্রধান। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাসহ তদন্ত করছে দুদক। এক্ষেত্রে তাদের দেশে ফিরিয়ে আনতেও তৎপর প্রতিষ্ঠানটি। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন করে অন্যত্র চলে গিয়েছেন, তার জন্য আমার যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া। গণমাধ্যম কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ নিয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান। প্রশ্নের জবাবে জানান, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ফেরাতে ব্যবস্থা নেবে দুদক। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরানোর কাজও চলছে। আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে আসামি আনার জন্য আরও প্রক্রিয়া আছে।
ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি আমরা অনুসরণ করব। আন্তর্জাতিক প্রসিকিউটিং এজেন্সিগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা সেভাবে আগাবো। দুদক চেয়ারম্যান বলেন, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। টিউলিপকে বাংলাদেশের আদালতে হাজির হয়ে মামলা মোকাবেলার আহ্বান জানান তিনি। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা অজয় পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের CSR এর নামে অবৈধভাবে 33 কোটি টাকা নেওয়া হয়েছিল। এই অর্থ কিভাবে খরচ হয়েছে এর হদিস এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। CSR এর নামে আমাদের দেশে প্রচুর টাকার অপব্যবহার হয়েছে, এটা মানতে হবে এবং এগুলি আমাদের তদন্ত করে বের করা দরকার। এদিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 65টি ব্যাংক হিসাবে 700 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক 2টি মামলা করেছে দুদক। তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রংপুরে গ্রেপ্তার হওয়ার পর সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে নীলফামারীর 2টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। নীলফামারী 1 আসনের সাবেক এমপিকে আদালতে আনা হবে এমন খবরে আদালত চত্বরে ভিড় জমায় ভুক্তভোগী এবং সংক্ষুব্ধরা। হামলাও চালায় আফতাবউদ্দিনের উপর। বিচারের দাবিতে দেয়া হয় নানান স্লোগান। গেল 6 মার্চ রংপুরের সেনপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাবউদ্দিন সরকারকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। সে সময় তাকে রংপুরের দায়ের করা হত্যা মামলায় রংপুর জেলা কারাগারে পাঠায় আদালত। এরপর 2018 সালের নির্বাচনের সময় খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগ মামলা এবং যুবদল নেতা মাসুদ বিন আমানের দায়ের করা চাঁদাবাজি মামলায় নীলফামারী জেলা জজ আদালতে শোন অ্যারেস্টে আবেদন করেন পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে 2টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি যেহেতু শোন অ্যারেস্টের আবেদন দেওয়া হয়েছিল, তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ চিন্তা করবে বা রাষ্ট্রপক্ষ তাকে কয়দিনের রিমান্ডের আবেদন করবে। পরবর্তীতে আইনের ধাপ অনুযায়ী তাকে রিমান্ডের জন্য আমরা অবশ্যই আবেদন করব। সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসলে তার উপর চড়াও হন ভুক্তভোগীরা। ডিম নিক্ষেপ করেন সংক্ষুব্ধরা। গাড়িতে ওঠানোর সময় মারধরের চেষ্টাও করা হয়। অনেকেই তার ফাঁসি চেয়ে আসামিবাহী গাড়ি আটকানোর চেষ্টা করেন। অসংখ্য ঘরবাড়িতে তারা আগুন দিয়েছেন, অসংখ্য মানুষকে তারা নির্মমভাবে নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করে দিয়েছেন। 16 বছর অন্যায় অত্যাচার নিপীড়নের কারণে মনের যে ক্ষোভ কিংবা জনগণের সাথে যে এই অন্যায়, মূলত এই অন্যায়ের বিচার চাই আমরা। অভিযোগ আছে আগুন খাওয়া বাহিনী গঠন করে স্থানীয়দের উপর নির্যাতন চালাতেন আফতাবউদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এসব নিপীড়নের সুষ্ঠু বিচার দাবি করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। যত অন্যায় অত্যাচার করছে এই আপনার আগের থেকে সেই 15 বছর থেকে করে আসছে এখানে, তার তো এগুলো লোকরা চাইলে বিচার চাবেই এরা, সুতরাং আমরাও তার বিচার চাই। নীলফামারীর সাবেক এই এমপির বিরুদ্ধে জমি দখল, ঘরবাড়িতে অগ্নিসংযোগ সহ নানা অভিযোগে আরও 2টি মামলা রয়েছে। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। আগামীকাল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 যেটা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিস্তারিত তুলে ধরেন। বলেন, এই সম্মেলনে দেশের পাশাপাশি বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধি উপস্থিত থাকবেন। এর মধ্যে আছে জারা, জিওডানো, স্যামসাং এর মতো বড় বড় কোম্পানি। তবে মার্কিন ধনকুবের ইলন মাস্ক এই সম্মেলনে আসছেন না। তার প্রতিষ্ঠান স্টার্লিং সার্ভিস সেবা পাবে বিনিয়োগ সম্মেলন। এই সম্মেলনে আইএলওর সাথে শ্রম বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে। পাশাপাশি নন মিলিটারি ইস্যুতে নাসার সাথে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করা হবে। বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। নার্চার করতে করতে একসময় ইনভেস্টমেন্টটা হবে। অ্যাট দ্য সেম টাইম এই বছরটা তো রিফর্মের বছর। বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। নার্চার করতে করতে একসময় ইনভেস্টমেন্টটা হবে।
অ্যাট দ্য সেম টাইম এই বছরটা তো রিফর্মের বছর। আমরা সবাই জানি যে এই বছর আমরা চেষ্টা করছি যে কোথায় কোথায় সমস্যা আছে, সমস্যাগুলো আইডেন্টিফাই করার জন্য। তো ওনারা যখন আসবেন তখন আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আন্তর্জাতিক প্রসঙ্গে নজর দেব। ভারতের লোকসভায় পাশ হওয়া ওয়াকফ সংশোধন বিলটি দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করবে উল্লেখ করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষা দেশটির রাষ্ট্রীয় দায়িত্ব। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনটির পুনর্বিবেচনা ঐতিহাসিক ভূমিকা পালন করবে। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার তাহসিন হত্যা মামলায় পুনরায় সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে একই মামলায় গত 16 মার্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত তার 7 দিনের রিমান্ড দিয়েছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মফিজ উদ্দিন জানিয়েছেন, তাহসিন হত্যা মামলায় পুনরায় সাজ্জাদ হোসেন প্রকাশ বা ছোট সাজ্জাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিশ্বব্যাপী নিন্দা, সমালোচনা, বিক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্ত পিপাসা দিনকে দিন যেন বেড়েই চলেছে। শিশু এবং বেসামরিকদের মৃত্যুর মিছিল আর স্বজনদের আহাজারিতে গাজার বাতাসে এখন শ্বাস নেওয়াও কঠিন। গাজায় রেড ক্রিসেন্টের আলোচিত 15 স্বাস্থ্যকর্মীকে নির্মমভাবে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় নির্বিচার বোমা বর্ষণে মৃত্যু হয়েছে আরও 46 জন ফিলিস্তিনের। পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে যাওয়া হয়তো আর কিছু সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলি বাহিনীর নৃশংসতার আরও একটি প্রমাণ। আলোচিত 15 ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীকে নির্মমভাবে হত্যার ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকে সারা বিশ্বে চলছে নিন্দা সমালোচনার ঝড়। গেল 23 মার্চ রাফার কাছাকাছি স্থান থেকে নিখোঁজ হন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির 15 স্বাস্থ্যকর্মী। 1 সপ্তাহের বেশি সময় পর তাদের মরদেহ উদ্ধার করা হয় গাজায় একটি গণকবর থেকে, যেখানে এক স্বাস্থ্যকর্মীর মোবাইল ফোনে পাওয়া যায় তাদের মৃত্যুর আগ মুহূর্তের দৃশ্য। অন্ধকারে ভুলবশত এই হামলা হয়েছে বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের, কিন্তু রেড ক্রিসেন্টের প্রকাশিত ভিডিওতে দেখা যায় এমার্জেন্সি লাইট জ্বালিয়েই চলছিল গাড়িগুলো, যাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল রেড ক্রিসেন্টের লোগো। ইতিহাসে নজিরবিহীন নৃশংসতার সাক্ষী গাজায় এমন হৃদয় বিদারক কাহিনীর গল্প যেন শেষ হবার নয়। বর্বরতা, নির্মমতা কিংবা গণহত্যা কোনো শব্দ দিয়েই এই ছোট্ট উপত্যকার চলমান আগ্রাসনকে সংজ্ঞায়িত করা কঠিন। গত 18 মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 50,000, যার মধ্যে 17,000ই শিশু। আহত হয়েছে 1,15,000-এর বেশি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটির 90% মানুষ। হামলার ভয়াবহতায় নিরাপদ আশ্রয়ের খোঁজে উপত্যকার এক মাথা থেকে আরেক মাথায় ছোটাছুটি করছেন বাসিন্দারা, কিন্তু নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই গাজায়। 360 বর্গ কিলোমিটার আয়তনের গোটা উপত্যকায় এখন সমাধিক্ষেত্র। ঘুম থেকে পরের দিন উঠতে পারবো কিনা জানি না। যে জায়গাতেই যাই না কেন সেখান থেকে চলে যেতে হবে বলে ইসরায়েলিদের লিফলেট পাই। এর কিছু সময়ের মাঝেই আবার হামলা। গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পর থেকে ইসরায়েলি হামলার পরিধি এবং নৃশংসতা ছাড়িয়েছে সব সীমারেখা। রাফাকে বিচ্ছিন্ন করতে দক্ষিণ গাজায় তৈরি করা হয়েছে মোরাক নিরাপত্তা করিডোর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। রোববার এক বিবৃতিতে এই কর্মসূচির ডাক দেয় ফিলিস্তিনি জোটটি। পাশাপাশি সমগ্র ফিলিস্তিনিও পুরোদস্তুর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এতে বলা হয়, বিশ্বব্যাপী ফিলিস্তিনের সমর্থক এবং মানবাধিকার কর্মীদের প্রতি সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের কোয়ালিশনটি।
নির্বিচার ইসরায়েলি বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনতে এই কর্মসূচি বলে জানিয়েছে তারা। অন্যদিকে ফিলিস্তিনি জোটটির আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।